তো সেইটা আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কিন্তু সংকট থেকে উত্তরণ করতে পারেনি। প্রথম কথা হলো যে আপনার জুলাই সনদটা, যেটা বহু কয়েক মাসের আপনার পরিশ্রমের দ্বারা রাজনীতিবিদরা এবং কিছু কিছু আপনার সাংবিধানিক যারা বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, তাদের সাহায্যে যেটা তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টি যারা ওটাকে উপস্থিত ছিল তারা কিন্তু ওটাকে সিগনেচার করেছে। তার মানে তারা ওখানে একটা প্রতিজ্ঞাবদ্ধ যে এটাকে তারা বাস্তবায়িত করবে। কিন্তু আমরা যেটা বাস্তবে দেখতে পাচ্ছি সেটা হলো যে নির্বাচনের পরে প্রথম কথা হলো বাংলাদেশের সংকটের একটা কারণ আমি দেখতে পাচ্ছি, সেটা হলো যে নানা দিক থেকে আমরা শুনছি, বিশেষ করে টিআইবির যেটা রিপোর্ট বেরিয়েছে, যে এই নির্বাচনটাকে ম্যানেজ করা হয়েছে। তো এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা, কারণ আমরা একটা সুষ্ঠু নির্বাচন আশা করেছিলাম। বাংলাদেশের জনগণ এই জাতীয় ম্যানেজড ইলেকশন বা আপনার তৈরি করা নির্বাচন আপনার তারা ক্লান্ত। তো এই জাতীয় নির্বাচন হলে পরে কিন্তু তখনই যারা সরকার গঠন করে তারা প্রশ্নের মুখে পড়ে যায়। দ্বিতীয়ত হলো যে আপনার জুলাই সনদটাকে আপনার মনে হচ্ছে যেন যারা 2/3 মেজরিটি নিয়ে এসেছে তারা এটাকে বাস্তবায়িত করতে চাচ্ছে না। এবং যে প্রেসিডেন্সিয়াল আদেশটা বেরিয়েছিল নভেম্বর 13, 2025, সেখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে এই নির্বাচনের পরে এই নির্বাচিত সদস্যরা শপথ নেবে, প্রথমে আপনার সংসদ সদস্য হিসাবে, তারপরে তারা শপথ নেবে সংবিধান সংস্কার কাউন্সিলের জন্য। তো এখানে আমি মনে করি যে আপনার এই আদেশটার মধ্যে একটু অ্যানোমালি রয়েছিল, কারণ যারা আপনার সংবিধানের নির্বাচনের পরে যারা শপথ নেবে, এই আদেশটাতে যদি বলা থাকতো যে যারা নির্বাচিত হবে তারা আপনার সংসদ সদস্য হবে এবং সাংবিধানিক সংস্কার কাউন্সিলের সদস্য হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা আপনার সরকার হিসাবেও কাজ করে, একটা অংশ কাজ করে সংবিধান সংস্কার করার ব্যাপারে। তো প্রথমেই আমরা যেটা দেখেছি সেটা হলো যে যেহেতু দুই জায়গায় শপথ নেওয়ার কথা, সেখানে আপনার বৃহৎ দল যারা 2/3 মেজরিটি নিয়ে এসেছে তারা শপথ গ্রহণ করতে অস্বীকার করেছে। এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হলো নানা দিক থেকে আমরা শুনতে পাই যে সংবিধানে কোনো গণভোট নাই, সুতরাং আমরা গণভোটকে মানব না, যেখানে প্রায় 67% আপনার লোক এটাকে হ্যাঁ বলেছে। এখন প্রশ্ন হলো যে কোন সংবিধানের কথা আমরা বলছি। এই যে আপনার কালকে পরশু দিনের এটা আমাদের এমপি সাহেব আমাদেরকে উত্তর দিতে পারবেন, এই যে সংসদটাকে আপনার ভাষণ দেবেন যে বর্তমান প্রেসিডেন্ট, উনি কোন সংবিধানের প্রেসিডেন্ট? উনি কিন্তু 1972 সালের সংবিধানের প্রেসিডেন্ট। তো সুতরাং আপনি যদি বলেন যে সংবিধানে গণভোট নাই, তাহলে আপনি 1972 সালের সংবিধানের কথা বলছেন। 1972 সালের সংবিধান, যেখানে পরবর্তী পর্যায়ে আপনার শেখ হাসিনা গণভোটের যে ইয়েটা ছিল সেটাকে উনি ইয়ে করে দেন, মানে বিলীন করে দেন। তো আমরা কোন সংবিধানের কথা বলছি? 1972 সালের সংবিধান। যদি আমরা 1972 সালের সংবিধানের কথা বলি, তাহলে কিন্তু প্রফেসর ইউনূসের সরকার নির্বাচন, গণভোট, সংসদ সবকিছু কিন্তু অবৈধ। আপনি এটাকে বৈধতা দেওয়ার জন্যই আপনার জুলাই সনদকে মেনে নিতে হবে এবং নতুন কনস্টিটিউশন গণভোটের মাধ্যমে যেটা পাস হয়েছে সেই সংবিধানের আন্ডারে আপনি কাজ করবেন। সেটা না করলে পরে যে সাংবিধানিক জটিলতা তৈরি হবে, সেই জটিলতা থেকে বেরিয়ে আসা অত্যন্ত দুরূহ হবে বলে আমি মনে করি। কারণ যত দিন যাচ্ছে, 9-এ আমার পাশে একজন
আইনজীবী বসে আছেন, আইনজীবীরা কিন্তু আইনের ব্যাখ্যা দিতে কিন্তু তাদের কোনো জুরি নাই, আপনি কনফিউজড হয়ে যাবেন আইনের ব্যাখ্যায়। সুতরাং এটাকে কোর্টে ঠেলে নেওয়া হয়েছে। একজন রিড করেছে যে জুলাই এই প্রেসিডেন্টের এই আদেশ অবৈধ কেন নয়। এখন এটা কিন্তু আমাদের শেখ হাসিনার সরকারের কথা মনে হচ্ছে। শেখ হাসিনাও কিন্তু কোর্টে মানে বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে অনেক কিছু করেছিল, সংবিধানকে আপনার যত রকমের অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে সবকিছু করা হয়েছিল। কাজে আমি মনে করছি এগুলি খুব একটা অশনীয় সংখ্যক। আমাদের যুব সমাজ, আমাদের তরুণরা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল, সেই স্বপ্নটা কিন্তু প্রথমেই যেন মনে হচ্ছে হোঁচট খেয়েছে। তো এটা উত্তরণ করার জন্য আমাদের এরকম সভার আরো আয়োজন করা দরকার, যে আমরা নাগরিকরা আমরা কি চাই। আমরা তো গণভোটে ভোট দিয়েছি, হ্যাঁ, সুতরাং যারা নির্বাচিত হয়েছেন এটা তাদের দায়িত্ব, এবং এটা তারা আমাদের জনগণের যেটা ইচ্ছার প্রকাশকে তারা এটাকে সম্মান জানাবেন এবং এটাকে ওনারা গ্রহণ করবেন, এবং এই অনুযায়ী আপনার পরবর্তী যে রাষ্ট্র ব্যবস্থাটা হবে সেই ব্যবস্থাটা ওই সংবিধানের দ্বারা চলবে। আমি একটু বলি শেষ করব। ধন্যবাদ। ধন্যবাদ দিলেন আপা।